বোয়িং 353-তে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের পাইলট ক্যাপ্টেন এমিলি, আর আমার সঙ্গে রয়েছেন কো পাইলট ক্যাপ্টেন এলিন। আমরা এখন সিঙ্গাপুর থেকে রওনা দিচ্ছি। এখন সকাল 11:15। আজকের ওয়েদার একটু ক্লাউডি আর খুব হাওয়া চলছে। আশা করি আপনারা এয়ার হোস্টেসের কথা মতো সিট বেল্ট পরে নিয়েছেন এবং গাইডলাইন পেয়ে গেছেন। আপনারা আমরা না বলা পর্যন্ত দয়া করে সিট বেল্ট খুলবেন না। আমাদের এরপরের স্টপ ক্যালিফোর্নিয়া। এই দীর্ঘ পথে আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের এয়ার হোস্টেসরা রয়েছেন। নাও এনজয় দ্য জার্নি, হ্যাভ এ গুড ডে। কথা বলে ক্যাপ্টেন এমিলি এলিনকে বললেন, এভরিথিং ইজ চেকড ক্যাপ্টেন। তিনি মাথা নেড়ে সায় দিতেই এমিলি বললেন, ওকে, লেটস স্টার্ট। বোয়িং 353 রওনা দিয়ে চলতে শুরু করল। ওদিকে ভিতরে, হ্যালো হ্যালো ম্যাডাম, এক্সকিউজ মি। লিটন ডাকলেন। এয়ার হোস্টেস লিসা বললেন, আমি লিসা। বলুন স্যার, আপনার জন্য কি করতে পারি? আমার সিটটা খুব অড জায়গায় পড়েছে, একটু উইন্ডো সিট দেওয়া যাবে? স্যার আসলে কোনো সিটই খালি নেই, শুধু উইন্ড ছাড়া। আর যদি অন্য কোথাও খালি থাকে তাহলেও চলবে। আমি দেখছি স্যার, যদি স্টেফি একটু আয়। হোয়াট হ্যাপেন্ড? আর কোথাও কোনো জায়গা খালি আছে কি? ওনার এখানে বসতে অসুবিধা হচ্ছে, উনি একটু অন্য কোনো জায়গায় বসতে চাইছেন। ওই দিকে একটা জায়গা আছে, একজন ম্যাডাম আসেননি, ওখানে উনি বসতে পারেন। তবে ওই জায়গাটা একদম দরজার কাছে। আপনি কি রাজি আছেন? আমার কোনো অসুবিধে নেই। ওকে, তাহলে আপনি ওখানে বসতে পারেন, তবে একটু তাড়াতাড়ি করবেন প্লিজ, প্লেনটা জাস্ট চলতে শুরু করেছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস মাই প্লেজার স্যার। লিটন তাড়াতাড়ি ওখানে শিফট করল। লিসা তার ব্যাগ দুটো ওর ওপরের কেবিনে শিফট করে দিল। তারপর সবাই সিট বেল্ট বেঁধে বসল। প্লেন এবার স্পিড নিয়েছে। প্লেন টেক অফ করল। দুজন পাইলট যথেষ্ট এক্সপিরিয়েন্সড। দুজনের ফ্লাইং টাইম ভেরি হাই, তাই সবাই খুব নিশ্চিন্তে ভ্রমণ করছে। প্লেন আস্তে আস্তে উঠতে উঠতে প্রায় 24,000 ফুট উপরে গেল। সেখানে যেতেই তারা অটো পাইলট মোডে রেখে দিলেন। এলিন এবং এমিলি দুজনেই কফির কাপ নিয়ে নিজেদের কেবিন ক্রুয়ের সাথে কথা বলছিলেন। সবাই নিজেদের মধ্যে গল্পগুজব করছে। এই প্লেনের পরিষেবা খুবই ভালো। একটু পরে এয়ার হোস্টেসরা এসে ইন্টারকমের মাধ্যমে জিজ্ঞাসা করল, ক্যাপ্টেন, আপনি এখনো সিট বেল্ট খোলার কথা বলছেন না যে? এখন কি ওনারা? কথা শেষ করতে না দিতেই এমিলি বললেন, না, ওয়েদার এখনো খুবই খারাপ, তাই সিট বেল্ট খোলার পারমিশন এখনই দেওয়া যাবে না। সব প্যাসেঞ্জারদের উদ্দেশ্যে বলছি, বাইরে ক্লাউডি ওয়েদার, আপনারা এখনই আপনাদের সিট বেল্ট প্লিজ খুলবেন না। সবকিছু নর্মাল হলে আমরা আপনাদের ইনফর্ম করব, ওকে? আমরা ততক্ষণ কি কোনো পরিষেবাই পাবো না? এ তো ভারী মুশকিল হলো। কোনো চিন্তা করবেন না, আমরা আপনাদেরকে সব রকমের পরিষেবা দিয়ে যাব, কোনো অসুবিধা হবে না আপনাদের। আপনাদেরই সুরক্ষার জন্য এটা করতে বলা হচ্ছে। আমরা না হয় একটু রিস্ক নিয়ে কাজটা করব। সবাই বেশ খুশি হল। বোয়িং 353-র পরিষেবা বেশ ভালো। সবাইকে ওডিকোলনে চোবানো টাওয়েলও দেওয়া হলো, যাতে সবাই মুখ হাত মুছে নেয়। এরপরে একটা প্যাকেটে বিভিন্ন ড্রাই ফ্রুটস, জলের বোতল, সাথে বিস্কুট আর কফি দেওয়া হলো। কেউ কফি না খেলে তাকে হার্ড ড্রিঙ্কসও দেওয়া হলো। সবাই বেশ খুশি। নিজেদের মধ্যেই সবাই গল্পগুজব করছে। প্লেনের মধ্যে একটা বেশ প্লিজড অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে। 1 ঘন্টা পরে লাঞ্চ সার্ভ করা হবে, এর মধ্যে কারোর কিছু লাগলে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ। প্লেনের তৃতীয় মাঝারি বয়স্কা এয়ার হোস্টেস ডোরি, সেও এতক্ষণ বিভিন্ন যাত্রীদের পরিষেবা দিতে ব্যস্ত ছিল। একটু ফুরসত পেয়ে এগিয়ে এসে স্টেফিককে বলল,
কি ব্যাপার বলো তো? প্লেনের তো এতক্ষণে তার নির্দিষ্ট হাইট 24,000 ফুট উঠে যাওয়ার কথা। তাহলেও শুধুমাত্র ওয়েদারের জন্য কেন সবাইকে সিট বেল্ট খুলতে বারণ করছে? দেখো, আমার যেটুকু অভিজ্ঞতা আছে তার থেকে বলতে পারি যে ক্যাপ্টেন ঠিকই বলছেন, কোনো রিস্ক নিতে চাইছেন না। এদের আলোচনার মাঝে এবার লিসা এসে বলল, এই, তোমরা কি নিয়ে কথা বলছো? এনি প্রবলেম? ডোরি বলছিল যে ক্রুজার হাইট রিচ করার সত্ত্বেও কেন এখনো সিট বেল্টটা খুলতে বলছেন না। আমি বললাম যে হয়তো কোনো রিস্ক নিতে চাইছেন না। হতে পারে, বাট আমি একটু আগেই একটা আওয়াজ পেয়েছি। তোমরা কেউ কিছু শুনেছো কি? স্টেফি ও ডোরি দুজনেই একে অপরের দিকে তাকিয়ে মাথা নাড়ল। না, আমি আসলে প্যাসেঞ্জারদের পরিষেবায় ব্যস্ত ছিলাম তো, তাই ঠিক। কিন্তু কিন্তু কোন দিক থেকে সে আওয়াজটা পেল? সেখানে কি তো একবার দেখা উচিত। লিসা একটু চিন্তা করে একপাশে তাকিয়ে বলল, আসলে আমিও তখন একজন প্যাসেঞ্জারের সাথে কথা বলছিলাম। এই শব্দটা কানে এলেও আমি বুঝতে পারছি না ওটা ঠিক কোন দিক থেকে এসেছিল। কি ধরনের আওয়াজ? লিসা একটু চিন্তা করে বলল, বডির কোনো ঘষা খাওয়ার মতো আওয়াজ। মানে ঠিক, আরে ওই যে বললাম না, আমি কথা বলায় ব্যস্ত থাকার দরুন ঠিক বুঝতে পারিনি, বাট আমার কিন্তু একটু অ্যাবনর্মাল লেগেছে। ব্যাপারটা সত্যি একটু চিন্তার। ঠিক আছে, এরপরে যদি শুনতে পাও আমাদের ডেকো। আরে, টেক অফের সময় অনেক সময় এরকম আওয়াজ হতে পারে, এরকম আওয়াজ পাওয়াই যায়। উনি চিন্তা করতে হবে না। ওই দেখো, তোমার ওইদিকে ছোট বাচ্চাটা তোমাকে ডাকছে। লিসা তাড়াতাড়ি সেই দিকে চলে গিয়ে বলল, বলো, তোমার কি চাই? ছোট বাচ্চাটা একটা হট চকলেট চাইল। ওকে, ওয়েট আ বিট, আই উইল ব্রিং ইউ শর্টলি, ওকে? বলে তার গালে একটু আদর করে দিল। একজন বয়স্কা ভদ্রমহিলা ডোরিকে ডেকে বললেন, আমার খুব টয়লেট পেয়েছে, আমি এখন একটু যেতে পারবো? ম্যাম, আমি একটু ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে তারপর আপনাকে বলছি। ডোরি ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করতে এলিন বললেন, কিছু করার নেই, তুমি সঙ্গে নিয়ে যাও আর খেয়াল রেখো। আসলে বাইরে উইন্ড স্পিডটা এত বেশি আর তার উপর এত ক্লাউডি ওয়েদার যে আমি কিছুতেই সবাইকে সিট বেল্ট খোলার পারমিশন দিতে পারছি না। তোমাদেরকেও জিজ্ঞাসা করলে একটু বুঝিয়ে বলো। ডোরি ওই ভদ্রমহিলাকে ধরে ধরে টয়লেটের দিকে নিয়ে গেল। ঠিক এমন সময় পেনে একটু ঝাঁকুনি হলো আর একটা ক্যাচ ক্যাচ করে আনওয়ান্টেড শব্দ পাওয়া গেল। ডোরি সেই ভদ্রমহিলাকে টয়লেটে ঢোকালেন। পরে চারপাশে তাকিয়ে দেখলেন কোথাও কোনো সমস্যা আছে কিনা। তারপর তাকে নিয়ে ফেরার সময়ও তাকিয়ে দেখলেন, কিন্তু কোথা থেকে আওয়াজটা হয়েছে কিছুই বুঝতে পারলেন না। কিন্তু আবারও একটা খটখট শব্দ শুনতে পেলেন। ডোরি স্টেফির কাছে এসে দাঁড়ালো। তারপর একটু ইতস্তত করে বললেন, আমি কিন্তু মাঝে মাঝে খটখট একটা শব্দ শুনতে পেয়েছি। ব্যাপারটা কিন্তু আমার একটু অদ্ভুত লেগেছে। স্টেফি হেসে চারপাশ তাকিয়ে বলল, ম্যাডাম, আপনি তো আমাদের থেকে অনেক বেশি সিনিয়র। আপনার তো জানা উচিত ছিল যে ফ্লাইটগুলোর শিডিউল এতটাই টাইট থাকে যে ঠিকমতো মেনটেনেন্সও হয় না। ফলে কোনো চেয়ার, কেবিন সবের কভার লুজ হতেই পারে। সেটাই ভাইব্রেট করে আওয়াজ হচ্ছে এগুলো। ডোরি মাথা নেড়ে বলল, মনে হয় তুমি ঠিকই বলছো। ঠিক আছে, যাই হোক, ল্যান্ড করার পরে ব্যাপারটা গ্রাউন্ডস ইঞ্জিনিয়ারদের জানাতে হবে। লিসা সব যাত্রীদের উদ্দেশ্যে বলল, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সকলকে একটা রিকোয়েস্ট করছি। ওয়েদার খারাপ হওয়ার জন্য আমাদের এখনই সিট বেল্ট খোলার পারমিশন পাইলট দেননি। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের পরিষেবা দেওয়া যায়, কিন্তু আমাদেরও একটু সমস্যা হচ্ছে। সিকিউরিটি রিজনে সেটা ঠিক নয়, তাই খুব জরুরি বিষয় না হলে আপনারা প্লিজ আমাদের ডাকবেন না। আশা করি আপনারা আমাদের অবস্থা রিয়েলাইজ করবেন। প্লিজ কোঅপারেট উইথ আস। থ্যাংক ইউ। এই কথা বলার সাথে সাথে একটু গুঞ্জন শুরু হলো। ডোরি উঠে দাঁড়িয়ে বলল, দরকার পড়লে নিশ্চয়ই বলবেন, তবে এই অবস্থায় আমাদেরও কিন্তু সিট বেল্ট পরে থাকবারই নির্দেশ আছে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড।
এই বলে তিনজন তিন জায়গায় গিয়ে সিট বেল্ট পরে বসে পড়ল। কয়েকজন যাত্রী একটু অসন্তুষ্ট হয়ে বলল, আরে এরকম করলে কি করে হবে? আমাদের কাছ থেকে টাকা তো কম নেয়নি, তাহলে পরিষেবা দেবে না কেন? কয়েকজন আবার বলল, এটা তো অন্যায়। আজকালকার দিনে অ্যাভিয়েশন কোম্পানিগুলোর পাবলিক ফ্যাসিলিটির খুব অবস্থা খারাপ, যা তা একেবারে। লিসা একটু উত্তেজিত হয়ে কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু টোরি তাকে ইশারায় চুপ করতে বলে নিজে দাঁড়িয়ে বলল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমাদের কথাটা বোধ হয় আপনাদেরকে আমরা বোঝাতে পারছি না, তার জন্য আমরা সত্যিই খুব দুঃখিত। আমরা আপনাদের এতক্ষণ পরিষেবা দিয়েছি, জার্নির শেষ সময়টুকু পর্যন্ত দেব, কিন্তু এই কন্ডিশনে না আমাদেরও কিছু প্রোটোকল অনুযায়ী নিয়ম মেনে চলতে হয়, কারণ আমাদেরও তো রিস্ক থাকে। তাও আমরা আপনাদের পরিষেবা দেব, কিন্তু আপনারাও দয়া করে আমাদের রিস্কের কথাটা ভেবে খুব জরুরি না হলে আমাদের ডাকবেন না। প্লিজ কোঅপারেট উইথ আস। থ্যাংক ইউ। এই কথার পরে কয়েকজন বলল, ঠিকই তো, ওনাদের লাইফের কি কোনো দাম নেই? তাও তো ওনারা আমাদের পরিষেবা দিয়ে যাচ্ছেন। না ম্যাডাম, যতক্ষণ না সবকিছু নর্মাল হচ্ছে আপনারা সহজে জায়গা ছেড়ে উঠবেন না। লিসারা সবাইকে ধন্যবাদ জানালো। প্লেন বেশ চলছিল। অনেক দূরের জার্নি বলে অনেকেই চোখে প্যাডলক করে শুয়ে পড়ল। লাঞ্চ আসতে দেরি থাকায় কয়েকজন আবার সিনেমা দেখছে। ডোরির মনটা কিন্তু বেশ খচখচ করছে, তার কিছুই যেন ভালো লাগছে না। মনের মধ্যে খালি সেই শব্দটার কথা মনে হচ্ছে। লিসারা তাকে যুক্তি দিলেও তার মনটা কিছুতেই সায় দিচ্ছে না। এদিকে কঠোর নিষেধ থাকায় কিছুই করতেও পারছে না। এদিকে তখন পাইলট কেবিনের মধ্যে প্লেন অটো মোডে দেওয়ার ফলে পাইলটরাও রিল্যাক্সড হয়েছে। এমিলি কেবিন ক্রু মিশাকে একটু কফি দিতে বললেন। কফি খাবে নাকি? এলিন হেসে বলল, ওকে, বাট এভাবে কতক্ষণ আর প্যাসেঞ্জাররা সিট বেল্ট পরে বসে থাকবে? দেখো, বাইরে হাওয়ার বেগ এতটাই বেশি আর ডেন্স ক্লাউড, আমি ভয় পাচ্ছি যদি ওনাদের কিছু একটা হয়ে যায় তখন কিন্তু ওনারা আমাদেরই ব্লেম দেবেন। তাছাড়া বেশ ভাইব্রেশন হচ্ছে। মিশা ততক্ষণে কফি এনে দিয়েছে। ক্লাউড থাকার জন্য একটু নিচে দিয়ে আমাদের ফ্লাই করতে হচ্ছে, আর আমার প্যাসিফিকের ওপর দিয়ে ফ্লাই করতে দারুণ লাগে। আমার বেশিরভাগ ফ্লাইং এক্সপিরিয়েন্স প্যাসিফিকের ওপর দিয়েই। আমি চেষ্টা করি এই রুটগুলোই নেওয়ার। আই রিয়েলি এনজয় দ্য বিউটি। আমি সেই ব্যাপারটা শুনেছি, এটাও শুনেছি তুমি তার জন্য ম্যানিপুলেট করেছো। এলিন হেসে বলল, ইয়েস, আই অ্যাম ডেসপারেট অ্যাবাউট ইট। এটা জেনে রাখো, এই ফ্লাইটে আসার জন্য আমাকে ম্যানিপুলেট করতে হয়েছে। এমিলি তার গালে আলতো করে টাচ করে বলল, ওয়েস্ট কনফেশন। ওকে, সামলাও। দেখো, মাঝে মধ্যে খুব বাজেভাবে কেঁপে উঠছে। কি ব্যাপার কে জানে। এলিন তাড়াতাড়ি প্লেনটাকে কন্ট্রোল করতে লাগলো। আমি একটু আসছি, বুঝলে? একা প্রবলেম হবে না তো? এলিন হেসে মাথা নাড়ল। এমিলিও একটু টয়লেটে ঢুকলেন। হঠাৎই করকর ক্যাচ ক্যাচ করে একটা শব্দ হলো। এবারে শব্দটা কিন্তু আস্তে নয়, বেশ জোরে জোরে হতে থাকলো। প্রথমে প্যাসেঞ্জাররা বুঝতে না পারলেও বারবার হওয়ার ফলে অনেকেই সেটা নোটিস করলেন। লিসা স্টেফি একে অপরের দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞাসা করল, কিন্তু কেউই সঠিক বলতে পারছে না। কিন্তু ব্যাপারটায় অনেকেই বেশ কৌতূহলী হয়ে উঠেছে। সবাই বেশ কৌতূহলী। যারা সঠিক অনুধাবন করতে পারেননি তারা পাশের জনকে জিজ্ঞাসা করল। তারপরে সবাই যখন জানল, তাদের মধ্যে বেশ একটা শোরগোল পড়ে গেল। তারা এয়ার হোস্টেসদের ডেকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার ম্যাডাম, এইরকম অদ্ভুত ধরনের আওয়াজটা কোথা থেকে হচ্ছে? কোনো বিপদের সম্ভাবনা নেই তো? দেখুন, আমাদের কাছেও ব্যাপারটা ঠিক পরিষ্কার নয়, তাই আমরাও ঠিক বলতে পারছি না এখন। কিন্তু যখন ব্যাপারটা শান্ত হলো না, তখন ডোরি উঠে এসে বলল, আচ্ছা, আমরা এখনই ওনাদের সাথে কন্ট্যাক্ট করছি, আপনারা প্লিজ শান্ত হয়ে বসুন।
ডোরি এবার ইন্টারকম দিয়ে পাইলটের সঙ্গে কথা বললেন। দেখুন ম্যাডাম, কিছুক্ষণ আগে এখানে প্লেনের বডি থেকে অস্বাভাবিক আওয়াজ এসেছে। আমরা বেশ কয়েকবার সেটা শুনেছি, কিন্তু আমরা কি করব বলুন ম্যাম? দেখুন, ব্যাপারটা খুবই সিরিয়াস, কিন্তু আমাদের এখানে কোনো রকম ম্যাল ফাংশনিং ইন্ডিকেশন নেই, তাই মনে হচ্ছে কোনো সিরিয়াস ম্যাটার নয়। আসলে আমরা এখন পুরোপুরি প্যাসিফিক ওশেনের মাঝখানে, কাছাকাছি কোনো এয়ারপোর্ট এলে আমরা একবার ল্যান্ডিং করে চেক করিয়ে নেব। এখন কিছুই করার নেই। আপনারা প্লিজ একটু কোঅপারেট করুন, প্লিজ। সবাই শান্ত হলে এলিন মিশাকে বললেন, আসার সময় প্লেনটার চেক আপের সময় পেয়েছে তো? এখন যা অবস্থা তাতে। এলিন রেগে গিয়ে বলল, যাচ্ছে তাই, এত কম রেস্ট পাচ্ছে প্লেনগুলো, কিছু বলার নেই। তার উপর মেনটেনেন্স ঠিক মতো হচ্ছে না। এর ভবিষ্যৎ অত্যন্ত ভয়ানক, আমি বলে দিলাম। কিছু হলে সবাই মিলে আমাদেরকেই মুন্ডুপাত করবে। স্যার, আপনি কিন্তু রিস্ক নেবেন না। নেক্সট এয়ারপোর্টে নেমে একবার থরো চেক আপ করিয়ে নেবেন। এলিন মাথা নেড়ে সায় দিল। ট্রেন উড়ে চলেছে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে। প্রফেসর লিওনার্দো একেবারে শেষ মুহূর্তে আজ প্লেনে উঠেছেন। তিনি একজন আর্কিওলজিস্ট। তিনি উইন্ডো সিট পেলেও সেটা চেঞ্জ করে নিয়েছেন, যদিও এর একটা কারণ ছিল। তার পাশে একটা মেয়ে এবং তার মা বসেছিল। মেয়েটার বয়স মাত্র 4 বছর। সে জানলার ধারে বসার জন্য বড্ড বায়না করছিল। প্রথমে তিনি অতটা বুঝতে পারেননি, কারণ তাদের ভাষা ছিল সম্পূর্ণ আলাদা। পরে তার কান্না শুনে তার মাকে জিজ্ঞাসা করেন কি ব্যাপার। তিনি তার ভাষায় ব্যাপারটা বললে তিনি সানন্দে তাকে উইন্ডো সিটটা ছেড়ে দেন। মেয়েটার হাসি মুখ দেখে তার বেশ ভালো লাগে। আসলে তার মনটা ভালো ছিল না, কারণ তার কাছে কয়েকদিন আগে একটা পুরনো পুঁথি একজন দিয়ে যান। তার বাড়িতে সেটা অনেক দিন ধরেই রয়েছে, কিন্তু তার মর্ম তাকে কেউ বোঝাতে পারেননি। তাই সে তার কাছে দিয়ে চলে যায়। পুঁথিটাতে অনেক প্রাচীন ছবি রয়েছে। তার অনেক ব্যাখ্যা করা থাকলেও সেটা বেশ প্রাচীন ভাষাতেই। যদিও তিনি অনেক প্রাচীন ভাষা জানেন, তবুও এই ভাষা বুঝতে তার বেশ অসুবিধেই হচ্ছে। কিন্তু বেশ কিছু ভাষা তিনি উদ্ধার করতে পেরেছেন, আর তাতেই তার সারা শরীর ভয়ে কাঁপছে। কারণ সেখানে অনেক অভিশাপের কথা লেখা আছে, যেগুলো পড়লে যে কোনো মানুষেরই ভয় লাগবে। এর মধ্যে একটা অভিশাপের ভাষা তিনি সত্য আবিষ্কার করেছেন। সেটা পড়ার পর থেকেই তার সারা শরীর কাঁপছে। সেখানে লেখা আছে, এটা যে পড়বে সে মরবে। নিচের 40 শব্দটা তিনি আদেও বুঝতে পারছিলেন না। সেটা কোনো শব্দ নাকি চিহ্ন, আসলে তার মানেটা কি? কিন্তু এবারে সেটা তার কাছে কিছুটা পরিষ্কার হয়েছে। কিন্তু সে যেটা ভাবছে সেটাই যদি সত্যি হয়, তাহলে তো সর্বনাশ। সে আর ভাবতে পারছে না। না, তাকে এর থেকে পরিত্রাণের একটা উপায় বের করতেই হবে। তার নিজের জন্য কোনো চিন্তা নেই, কিন্তু এতগুলো নিরীহ মানুষের প্রাণ সে এভাবে যেতে দিতে পারেন না। সে আবারও বইয়ের পাতাটা উল্টাতে লাগলো। কিছু কিছু জায়গায় কোনো কোনো অভিশাপের রেমেডিও দেওয়া আছে, সেটা তার চোখে পড়েছিল। কিন্তু মুশকিল হলো একই সময় কম, তার উপরে পুরনো আদিবাসী লেখা। সেগুলোকে নিজে থেকেই ট্রান্সলেট করে নিতে হচ্ছে তাকে। তার মধ্যে আবারও কোনটা ভাষা আর কোনটা চিহ্ন সেটা পার্থক্য করাই মুশকিল। ফলে তাকে বুঝতে খুবই বেগ পেতে হচ্ছে। সবাই যখন চিৎকার করছিল, তখন তিনি মনে মনে বলছেন, ওরে ওরে, তোমাদের বাঁচার একমাত্র উপায় যদি কিছু থাকে তবে তবে এখানেই আছে, এখানেই, আর অন্য কোনো উপায় নেই। তিনি এক মনে বই খেটে যাচ্ছেন। এদিকে সারা প্লেনে হঠাৎ একটা ভাইব্রেশন হলো। অমনি প্লেনের বাঁ দিকের বডির একটা জায়গায় চিড় দেখা দিল। সেখানে বসা প্যাসেঞ্জাররা প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করে উঠল। সাথে সাথেই সেই চিড়টা পুরো গোল হয়ে দুদিকে ছড়িয়ে পড়ল। ফলে সেদিকের প্যাসেঞ্জাররাও ভয়ে শিউরে উঠল। এবার মাঝে মধ্যেই খটখট করে শব্দ হতে থাকলো। সকলে ভয়ে থরথর করে কাঁপছে। এয়ার হোস্টেসটাও
ভয়ে চুপ করে নিজের জায়গায় বসে আছে। হঠাৎই ছোট একটা বাচ্চার হাত থেকে একটা বল পড়ে গেল, আর তৎক্ষণাৎ সে তার জায়গা থেকে বেরিয়ে সেই বলটা ধরার জন্য দৌড়ল। এটা এত তাড়াতাড়ি হলো যে ওর মা বুঝে ওঠার আগেই সে সামনের দিকে এগিয়ে গেল। প্লেনটা তখনই দুবার কেঁপে উঠল, আর সেই ছেলেটা ছিটকে পড়ে গেল। ওর মা চিৎকার করে উঠল। বাদবাকি সবাই চিৎকার করলেও কেউ আর ভয়েতে নিজের সিট বেল্ট খোলার সাহস পেলেন না। মিসেস ডোরি তাড়াতাড়ি তার সিট বেল্টটা খুলে ওই ছেলেটাকে ধরে ফেললেন। তারপরে কোনো মতে সেই ঝাঁকুনির মধ্যেই ছেলেটাকে তার মায়ের কাছে পৌঁছে দিলেন। প্লেনে মরাত করে দুবার আওয়াজ হলো। সবাই ভীত সন্ত্রস্ত হয়ে তাকিয়ে যা দেখল তাতে সবার হুঁশ উড়ে গেল। এও কি সম্ভব? সবাই বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গেল। মাঝখানে একটা পুরো অংশের ছাদ নেই, সেই ক্র্যাক বরাবর বেশ কিছুটা অংশের ছাদ গায়েব। এর সঙ্গে সঙ্গে ওই অংশের প্যাসেঞ্জারদের তীব্র হাওয়ার ধাক্কা সামলাতে হচ্ছে। সামনের দিকে ওই অংশের লোকজনরা শুধুমাত্র সিট বেল্ট বেঁধে রাখার দরুন নিচে পড়ে যায়নি, কয়েকজন ওই অবস্থায় নিচের দিকে তাকিয়ে ভয়ে চিৎকার করে উঠলেন। লিসা ও স্টেফি চিৎকার করে বলল, আপনারা দয়া করে ঘাবড়াবেন না, যতক্ষণ সিট বেল্ট বাঁধা আছে ততক্ষণ আপনারা সেফ। প্লিজ প্যানিক করবেন না কেউ, প্লিজ। যা হয়েছে সেটা থেকে রিকভার করতে একটু সময় লাগবে, ততক্ষণ একটু ধৈর্য ধরুন। প্লিজ কোঅপারেট উইথ আস, প্লিজ। এর মধ্যে কয়েকজন চিৎকার করে উঠল। এত জোরে হাওয়ার বেগের জন্য তাদের মুখের চামড়াও উইন্ড বার্ন হয়ে গেছে। তাদের এই চিৎকারে পাখিদের শিরদাঁড়ার মধ্যে দিয়ে একটা হিমস্রোত বয়ে গেল। প্রচণ্ড হাওয়ার বেগে স্রোতের প্রভাব ওদের উপর পড়েছে। বাচ্চাদের মারা চাপটে ধরে বসে আছে। প্লেনটাও মাঝে মধ্যে টালমাটাল অবস্থায় চলছে। সবাই প্রাণপণে নিজের সিট ধরে বসে আছেন। সেই হাওয়ার ছাপটা সহ্য করতে না পেরে কয়েকজন বয়স্ক লোক চিৎকার করে কেঁদে ফেললেন। সকলেরই অবস্থা সঙ্গীন। যে উইন্ডো সিটে বসার জন্য লোক উৎসুক হয়ে থাকে তারা এখন নিজের কপালকে দোষারোপ করছে, ভয়ে থরথর করে কাঁপছে। কখনো নিজের নীল প্রশান্ত মহাসাগরের ঢেউ, আবার কখনো নীল আকাশ দেখছে। হাত দিয়ে আগের সিটটা বা অনেকে নিজের সিটটা ধরে বসে আছেন। প্লেনটা মাঝে মধ্যেই থরথর করে কাঁপল, কারণ আরো কিছুটা ছাদ উড়ে গেল। সবাই একসঙ্গে চিৎকার করে উঠল। এ কি সাংঘাতিক ঘটনা ঘটে চলেছে! একের পর এক ছাদ উড়ে চলে যাচ্ছে। কয়েকজন চিৎকার করে উঠল। সবাই ভাবল মনে হয় উইন্ড বার্ন হচ্ছে। তাই প্রথমে কেউ পাত্তা দিলই না, কারণ সবাই নিজের নিজের জীবনে বাঁচতে ব্যস্ত। কিন্তু এক্ষেত্রে তা নয়। একটু বাদেই কয়েকজন মহিলা এবং পুরুষ কান্নায় ভেঙে পড়ল। সবাই তখন একটু হলেও তার দিকে তাকালো। সেখানে যা দেখল তা দেখে তাদের বুকের ধুকপুকুনি বেড়ে গেল। তারা দেখল কয়েকজন মহিলা এবং পুরুষের নিথর দেহ পড়ে আছে। পাশেই তাদের প্রিয়জনরা কেঁদে চলেছে। তারা প্রথমে কিছুই বুঝতে পারল না। তারপর উপরে ফ্ল্যাশিং হতে দেখে তারপর বুঝল যে ছাদ থেকে ঝুলে থাকা ইলেকট্রিকের শকের কারণেই তারা মারা গেছেন। তখনও তাদের গায়ে সেই তার লেগেছিল, আর কিছু তার হাওয়ার দোলায় মাঝে মাঝে একে অপরের সঙ্গে ঠেকে ফ্ল্যাশিং হচ্ছে। সবাই স্তম্ভিত হয়ে গেল। যে বাচ্চাটা বল ধরতে গিয়েছিল সেও ঝলসে গেছে। তার মা তাকে ধরে অঝরে কাঁদছেন। লিসা নিজের চেয়ারে বসে দুহাতে মুখ ঢেকে অঝরে কাঁদতে থাকলো। ঈশ্বর, তোমার কি বিচার? এই শিশুটা কি অপরাধ করেছিল? এর মৃত্যু কেন এভাবে হলো ঠাকুর? সবাই কেমন যেন চুপ হয়ে গিয়েছে। আগে ভয়তে যেমন চিৎকার করছিল, এখন যেন কেমন থমকে গেছে, কিংবা হয়তো এতগুলো মৃত্যুর সম্মুখীন হতে হতে মেনে নিয়েছে ব্যাপারটা। মানুষের ইতিহাস তাই বলে, চরম কোনো শক্তির সামনে বারে বারে তারা সহজেই কেমন যেন ভেঙে পড়ে। হঠাৎই দরাম করে একেবারে সামনের দিকে একটা আওয়াজ হলো।
সবার বুকের রক্ত যেন জল হয়ে গেল। তারা দেখল বিমানের ককপিটের অংশটা হঠাৎই কেমন যেন আর দেখা যাচ্ছে না। ককপিট আর বিজনেস ক্লাসের মধ্যের দরজাটা উড়ে বেরিয়ে গেল। সবাই একেবারে হাই হাই করে উঠল। যেটুকু আশা সবার মধ্যে ছিল সেটুকুও চলে গেল। তারা বুঝতে পারল ককপিট মূল প্লেন থেকে আলাদা হয়ে গেছে। অতএব এই প্লেন চালানোর আর কেউই নেই। বিমানটা এখন বিনা পাইলটে চলছে। মৃত্যুকে এতটা কাছ থেকে দেখে সবাই চোখ বন্ধ করে ঈশ্বরের নাম নিচ্ছে। স্টেফি চিৎকার করে উঠল, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিমানে হয়তো পাইলটরা কেউ নেই। হয় তারা হাওয়াতে উড়ে গেছে কিংবা অন্য কোনো কারণে। তার গলা রুদ্ধ হয়ে গেল। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, এখানে প্লেন চালাতে পারেন এমন কেউ আছেন? যদি থাকেন তাহলে প্লিজ একটু ককপিটে এসে আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে রক্ষা করুন। কারোরই কাছ থেকে কোনো উত্তর এলো না। এবার লিসা হাত জোর করে বলল, একটু আইডিয়া যদি থাকে তাহলেও আপনারা গিয়ে একটু বসুন প্লিজ। এতে কোনো রকম হেজিটেট করবেন না, কারণ বিনা পাইলটে মরার থেকে একটু রিস্ক নিয়ে যদি মরতে হয় তবুও ভালো। শেষ চেষ্টা তো অন্তত করা গেল। ওদিকে তখন ককপিটের মধ্যে কয়েকবার বিমানটা প্রচণ্ড ঝাঁকুনি দেওয়ার পর তারা কিছুতেই কন্ট্রোল করতে পারছিল না। এমিলি পেছনে তাকিয়ে থমকে গেল। এলিন চিৎকার করে উঠল, কি ব্যাপার? তোমার প্লেন আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে আর তুমি সামনে না দেখে পিছনে তাকিয়ে কি করছো? দেখছো না কি অবস্থা? এমিলি তো অবাক হয়ে পিছনের দিকেই তাকিয়েছিল। এলিন তাকে ধাক্কা দিতেই তার যেন সম্বিত ফিরে এলো। সে পিছন দিকে তাকাতেই একটা চিৎকার শুনল। তারপর সে যা দেখল তাতে তার হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল। এ কি আদৌ সম্ভব? সে দেখল তাদের ককপিটের দরজার কোনো অস্তিত্বই নেই। সেখান থেকে দরজার ফ্রেম ধরে নিচে ঝুলে আছে মিশা। পিছনে নীল আকাশ প্রাণপণে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। এমিলির স্টিলের মতো শক্ত স্নায়ুও এবার যেন দুর্বল হয়ে গেল। তার অভিজ্ঞ হাতও যেন থরথর করে কাঁপছে। ককপিটটা ধাক্কায় নিচে নেমে গেছে, কিন্তু এর ইলাস্টিসিটির জন্য ভেঙে যায়নি, কিন্তু পিছের দরজাটা উড়ে গেছে। এমিলি কাঁপা কাঁপা গলায় বলল, শুধু তাই দেখলে? পিছনে নীল আকাশ দেখলে না? তার মানে তো বডির বেশ কিছু অংশের ছাদ উড়ে গেছে। এখন সে কথা ঠিক মতো শেষ করতে পারল না। এলিন চুপ করে গিয়ার ডাউন করলো। এটা কি করছো? মাথা ঠিক আছে তো? মাথা ঠিক আছে বলেই এই স্টেপটা নিচ্ছি, না হলে। এমিলি কাঁপা কাঁপা গলায় বলল, এটা তো ওয়ান কাইন্ড অফ সুইসাইড। এত স্পিডে কি করে নামাচ্ছ? মিনিটে 4100 কিলোমিটার। আরে ও ম্যাড! আমাকে তুমি অন্তত রুল শিখিও না। মিনিটে 3000 কিলোমিটার বেগে সর্বোচ্চ নামানোর নিয়ম, এটা আমাদের শেখানো হয়, কিন্তু এইরকম অ্যাডভার্স সিচুয়েশন এলে এটা ছাড়া আর কিছু করার নেই। আমি জানি কন্ট্রোলের বাইরে বেরিয়ে যেতে পারে, কিন্তু তাও আমাকে একটা রিস্ক নিতেই হবে। এর নিয়ারেস্ট যে কোনো একটা জায়গায় আমাকে প্লেনটা নামাতেই হবে। বাট ইটস আউট অফ আওয়ার রুল। তোমার পানিশমেন্ট হতেই পারে, ভেবে দেখো। সেটা কি আর বুঝতে পারছি না? তোমার কাছে যদি অন্য কোনো উপায় থাকে তাহলে বলো। ইউ ক্যান অলসো টেক দ্য চার্জ। এই বলে সে হ্যান্ডেলটা লিফট করতে গেলে এমিলি তার হাতটা চেপে ধরল। তোমার মতো পাইলট এই এভিয়েশনে খুব কমই আছে। তুমি আমার কথায় কিছু মনে করো না। আসলে আমার বুদ্ধি কাজ করছে না। এমিলি নিজেও তাকে সাহায্য করতে লেগে গেল। তুমি আমাকে নির্দেশ দাও, আমি সেই মতোই কাজ করব। দুজনে মিলে দাঁতে দাঁত চেপে প্লেনটার হাইট নামানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো। মাঝে মধ্যেই প্লেনটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। তাকে আবারও সঠিকভাবে কন্ট্রোল করে রাখতে আপ্রাণ চেষ্টা করছিলেন তারা। এ যেন এক জীবন মরণ খেলার মতো। যদি যেত তবে কি হবে জানা নেই, তবে হারলে মৃত্যু নিশ্চিত। শুধু নিজেরা নয়, অনেকগুলো মানুষের প্রাণের দায়িত্ব এখন তাদেরই হাতে।
হঠাৎই প্রচন্ড একটা শব্দ শুনতে পেল। এলিন একবার চোখ বন্ধ করল। এলিনের চোখ দিয়ে জল ঝরছে। তাদের ক্রু মিশা পুড়ে গেছে। এত বড় শক সহ্য করা হৃদয় বিদারক হলেও তাদের এখন কিছু করার নেই। এতগুলো মানুষের জীবন বাঁচাতে গেলে তাদের এই রিস্কটা নিতেই হবে। আমি ট্রান্সপন্ডারের সাহায্যে এটিসিকে মেসেজ করে দিয়েছি। এলিনের চোখে তখনও জল। ভেরি গুড। আমিও ভয়েসে বলার চেষ্টা করেছি, তবে এই হাওয়ার বেগেও আশা করি ওরা শুনতে পাবে। যদি না পায় তাহলে ওই মেসেজটা নিশ্চয়ই পাবে। ক্যাপ্টেন, মুশকিল হলো এখানে কাছাকাছি এয়ারপোর্টের দূরত্ব অনেকটা বেশি, ফলে আমরা পৌঁছানোর সময় পাবো তো। ওকল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামানোর চেষ্টা করতে হবে। তুমি তো ওখানেই মেসেজ করেছো। এমিলি একটা বড় দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নাড়ল। প্লেনটা দ্রুত গতিতে নিচে নামতে লাগলো। ওদিকে তখনও প্লেনের ভিতরে সবাই প্রচন্ড উৎকণ্ঠায় চিৎকার করছে, কারণ প্লেনটা তীব্র গতিতে নিচের দিকে নামছে। সবাই একসঙ্গে যে যার সিটে চোখ বন্ধ করে বসে আছে। আমি এখনো আপনাদের বলছি, যদি কেউ অল্প হলেও চালাতে জানেন আর দ্বিধা করবেন না, কারণ আপনারা সকলে দেখতেই পাচ্ছেন কি প্রচন্ড গতিতে প্লেনটা পাইলট ছাড়াই নিচে নামছে। কিন্তু কেউই এগিয়ে এলো না। এদিকে প্রফেসর লিওনার্দো এই অবস্থায় নিজের বইটা থেকে কয়েকটা ছবি উদ্ধার করেছেন। তার মধ্যে বেশ কিছু শব্দ লেখা, আর সেগুলোর অর্থ তিনি বুঝতে পারছেন না। মোবাইলে ছবি তুলে রেখেছেন, তাই বইটা যাতে উড়ে না যায় তিনি তার উপরে বসে রয়েছেন, আর বহু কষ্টে মাঝে মধ্যে সেই ছবিগুলো দেখে তার মর্মার্থ উদ্ধার করার চেষ্টা করে যাচ্ছেন। এদিকে বয়স্ক লোকেদের অক্সিজেনের সমস্যা হচ্ছে। তারা চিৎকার করে অক্সিজেন মাস্ক পরতে চাইলেন। স্যার অ্যান্ড ম্যাডাম, উই আর ভেরি সরি, কারণ ওগুলো প্লেনের ছাদ থেকেই ঝোলে। ছাদে উড়ে যাওয়ার সে উপায় আর নেই। প্লিজ একটু সহ্য করুন। দেখুন, প্লেন খুব তাড়াতাড়ি চলছে, খুব দ্রুত গতিতে আমরা নামছি, ফলে আই থিঙ্ক আর একটু নিচে নামলেই আর কোনো সমস্যা হবে না, অক্সিজেন পাওয়া যাবে। আর নিচে নামলে তো সব সমস্যা একেবারেই মিটে যাবে। প্লেন তো... সবাই কান্নায় ভেঙে পড়ল। স্টেফির গলাও চাপা আতঙ্ক আর কান্নায় বুঝে এলো। সেও ভয়ে থরথর করে কাঁপছে। সবাই কাঁদো কাঁদো হয়ে প্রার্থনা করছে। এদিকে লিওনার্দো বেশ কয়েকটা শব্দ উদ্ধার করলেও দুটো শব্দের অর্থ কিছুতেই বুঝতে পারছে না। সেও মনে মনে প্রার্থনা করছে, হে প্রভু, হে প্রভু, তুমি তুমি আলো দেখাও, তুমি পথ দেখাও, এতগুলো মানুষের প্রাণ রক্ষা করো। আমাকে আমাকে শব্দগুলোর অর্থ বলে দাও। হে প্রভু, তুমি আলো দেখাও। ককপিটের মধ্যে অকল্যান্ড এটিসি, আমি বোয়িং 353 থেকে বলছি। আমাদের প্লেনে যান্ত্রিক গোলযোগের জন্য এমার্জেন্সি ল্যান্ডিং চাইছি। কিন্তু হঠাৎ করে ল্যান্ডিং? ওকে, আমাকে 10 মিনিট অন্তত সময় দিন। আমাদের প্লেনের অবস্থা একদমই শোচনীয়, তাই আমাদের ল্যান্ড করতেই হবে। এত সময়? এমিলি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে বলল, কিন্তু এখন কি করে আপনি যে... আমি কিচ্ছু বুঝতে পারছি না। এলিন গম্ভীর মুখে বসে আপ্রাণ চেষ্টা করছে ট্রেনটাকে কন্ট্রোলে রাখতে। তার মুখ থমথমে। হঠাৎ তার দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, তোমাদের কি মনে হয় প্যাসেঞ্জারদের কি অবস্থা? আমাদের এয়ার হোস্টেসরা কেমন আছে? এমিলি মাথা নেড়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। হোয়াট? সবাই কি তাহলে সব শেষ হয়ে গেল? এদিকে তখন প্লেনের ভেতরে এতগুলো মানুষের নিথর দেহ আর তাদের কাছের মানুষের ভেজা চোখ। কারোর বুক ফাটা কান্না দেখে বাকিরা সবাই মৃত্যুর জন্য অপেক্ষা করছে, কারণ ককপিটে কোনো পাইলট নেই। প্লেন হু হু করে নিচে নামছে। এত দ্রুত নামার ফলে
নাগরদোলার অবতরণের সময় যেমন অনুভূতিটা হয়, সবার সেই রকমই হচ্ছে। মৃত্যুর হাতছানি সর্বত্র, শুধু সময়ের অপেক্ষা। কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে, বেশিরভাগ মানুষই ঈশ্বরকে স্মরণ করছেন যদি কিছু একটা মিরাকল ঘটে। আর এমন সময় সেই লিওনার্দো চিৎকার করে উঠলেন। সবাই ভীত সন্ত্রস্ত হয়ে দেখল আরো কিছু দুর্ঘটনা ঘটল কিনা। বুকটা কেঁপে উঠল। ওদিকে ককপিটের মধ্যে এলিন চমকে ওঠে। কি বলছো কি? প্যাসেঞ্জাররা শুদ্ধ, ওরা সব শেষ? ও মাই গড! আরে আরে না, আমি জানি না। আমি ওদের ইন্টারকমে কল করেছিলাম কিন্তু পাইনি। ওপরে ছাদ উড়ে যাওয়ায় ইলেকট্রিক্যাল ডিসব্যালেন্সের জন্য মনে হয় ওদের সাথে কন্ট্যাক্ট করা যাচ্ছে না। ওদেরও মনে হয় একই অবস্থা। তবে বুঝেই দেখুন। লেটস হোপ ফর দি বেস্ট। আমরাও তো সেই জন্য ম্যাক্সিমাম চেষ্টা করে যাচ্ছি, তাই না? এক্স্যাক্টলি সো। আমাদের কাজ শেষ পর্যন্ত চালিয়ে যাওয়া। আরে আরে আপনি কোথায় যাচ্ছেন? এদিকে তো মাউন্টেন, ওখানে নামলে তো প্লেন ক্র্যাশ হয়ে যাবে। আরে আমি ওই পাহাড়ের ওপর একটা চক্কর দিয়ে দিই, ততক্ষণে আশা করি ওরা নামার অনুমতি দেবে। আমরা ততক্ষণে অনেকটা ডাউনে চলে গেলে প্যাসেঞ্জাররা সাফিসিয়েন্ট অক্সিজেন পাবে। এলিন খুব সাবধানে পাহাড় বাঁচিয়ে প্লেনটাকে নামাচ্ছে। এবার তিনি এমিলিকে ইশারা করলেন এটিসিকে ধরার জন্য। হ্যালো হ্যালো এটিসি, আমরা এবার কি নামতে পারি? আর তো চক্কর কাটা যাচ্ছে না। এটিসিকেও ধরা যাচ্ছে না। কি করব? সবাই লিওনার্দোর দিকে তাকানোর আগেই আরো একজন আরো জোরে চিৎকার করে সবার দৃষ্টি আকর্ষণ করল। সবাই দূর দূর বুকে তাকালো। সে চিৎকার করে বলল, ওই দেখুন, আমাদের প্লেনটা পাহাড়ের চূড়ার দিকে যাচ্ছে, এক্ষুনি ক্র্যাশ করবে। শুধু সময়ের অপেক্ষা, আর কিচ্ছু করার নেই। হায় ঈশ্বর, রক্ষা করো আমাদের। সবাই তার দিকে তাকিয়ে ভয়ে শিউরে উঠল। তখন সবাই মিলে চিৎকার করে উঠল, হে প্রভু, তুমি আমাদের রক্ষা করো, আর কিছুই করার নেই। লিসা এবং স্টেফি কেঁদে ফেলল। ডোরি এক মনে ঈশ্বরকে স্মরণ করছে। যারা তাদের নিকটাত্মীয়দের হারিয়েছেন তারা চুপ করে বসেছিল। তাদের চোখের জল এবং বুকের বল দুটোই শেষ হয়ে গেছে। প্লেন সোজা পাহাড়ের চূড়ার দিকেই যাচ্ছে। কেউ তাকিয়ে রইল, আবার কেউ ভয়ে চোখ বন্ধ করে ফেলল। শেষ সময়ে অনেকে পাশাপাশি নিজের প্রিয়জনের হাত শক্ত করে ধরে বসল। তারা একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে যদি ওই স্মৃতিটুকু নিয়ে যাওয়া যায়। বড় বেদনা বিধুর মুহূর্ত। প্লেনটা দুইবার হাওয়ায় যেন গোঁত খেল। সবাই একসঙ্গে ভয়ে চিৎকার করে উঠল, এই বুঝি সবকিছু শেষ হয়ে গেল। শেষে চূড়ার একদম কাছে চলে এলো, মাত্র 50 ফুট বোধহয় হবে না। সেটা আরো দুবার হাওয়ায় গোঁত খেল। চোখের একেবারে সামনে এক বিরাট পর্বত সিংহ, একেবারে মুখোমুখি। যেটা জিওগ্রাফিক পাতায় দেখা যায় সেটা একেবারে মুখোমুখি। সাক্ষাৎ যমদূত যেন দাঁড়িয়ে রয়েছেন, শুধু মৃত্যুর অপেক্ষা মাত্র। এবার প্লেনের সবাই চোখ বন্ধ করে ফেলল। ককপিটের মধ্যে এমিলি চিৎকার করে বলে উঠল, খুব সাবধান, ঘোরান, তাড়াতাড়ি ঘোরান, একেবারে সামনে তো পাহাড়ের চূড়া। চেষ্টা তো করছি, এত স্পিডে নিচে নামছে, কন্ট্রোল করা খুব মুশকিল হচ্ছে। তুমি ওই লিভারটা টেনে ধরে রাখো। আমি ধরে আছি, আপনি চিন্তা করবেন না। দুজনেই একসাথে ঘোরাবো। 1, 2, 3। এলিন শেষ মুহূর্তে কোনো মতে প্লেনটার মুখটা বদলে দিলেন। প্লেনটা ডান দিকে কাত হয়ে চূড়ার ঠিক এক চুল পাশ দিয়ে বেঁকে গেল। এলিন আর এমিলি সেটা ক্র্যাশের হাত থেকে বাঁচিয়ে দেওয়ার পর হাঁপ ছেড়ে বাঁচলেন। তারপর দুজন একসাথে হাতে হাত দিয়ে ক্ল্যাপ করলেন আর ইয়াহু বলে লাফিয়ে উঠলেন। আমিও বুঝতে পারছি তোমার আনন্দের কারণ, সেটা আমারও হচ্ছে। কিন্তু এখন ঠিক করে ধরে থাকো, ডিসব্যালেন্স হয়ে গেলে কিন্তু কিছুই আর করার থাকবে না। পরে না হয় সেলিব্রেট করা যাবে। হ্যাঁ, বলে তিনি হাসলেন
ক্যাপ্টেন, এটিসি থেকে ফোন আসছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, কি করব? আপনারা আমাদের পিছনের দিকে একটা রানওয়ে আছে, সেখানে আপনারা ল্যান্ড করতে পারেন, বাট ওটা খুব একটা ইউজ হয় না, সো বি কেয়ারফুল। এমিলি কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু এলিন তাকে রাজি হয়ে যেতে বললেন। সে রাজি হয়ে গেল। এমিলি, ল্যান্ডিং গিয়ার নামাও তাড়াতাড়ি। এমিলি ল্যান্ডিং সিগন্যালটা নামালো। ল্যান্ডিং গিয়ারটা নামানোর পর এলিন নচ গিয়ারটা নামাতে বললেন। এমিলির সেটা করতে গিয়ে বেশ প্রবলেম হচ্ছিল। কিছুক্ষণ পর এলিন জিজ্ঞাসা করল, কি হলো? এখনো তো নোজ ভালভ খোলার ইন্ডিকেটর চলছে না তো, কি প্রবলেম হলো? কেন? আমি তো সুইচ অন করে দিয়েছি। এই সমস্যা হচ্ছে, বুঝতে পারছি না। এলিন অত্যন্ত চিন্তিত হয়ে বললেন, আরে আমরা তো ওদের এয়ারপোর্টের কাছাকাছি চলে গেছি। ওই ওই দেখো, সামনেই রানওয়ে। এখন নোজ ভালভটা না খুললেই তো প্লেনটা ক্র্যাশ করে যাবে, যাকে বলে একেবারে তীরে এসে তড়ি ডোবা। এমিলি একটু নার্ভাস হয়ে চারপাশে একবার দেখে নিল, কিন্তু কিছুই খুঁজে পেল না। বিমর্ষ মুখে সে বলল, স্যার, নোজ ভালভের ইন্ডিকেশন কিন্তু জ্বলছে না। স্যার, আমি সব কিছু ট্রাই করেছি, বাট স্যার। Boeing 353, you can land on our runway. Can you hear? Captain, please reply. এমিলি একটু থতমত খেয়ে, কি করে বলবো স্যার? নোজ ভালভ না খুললে তো। ক্যাপ্টেন কলিং টু এটিসি। স্ক্যান, উই হিয়ার। Yes, Captain. Give me 2 minutes, please. I will call you just right back. Okay, Captain. But please do it fast. We have other schedule. Okay, okay. এমিলিকে এলিন বললেন, আবারও নোজ ও ল্যান্ডিং গিয়ার তুলে ফেলো। নোজ তো নামেই নি। ওকে ওকে, দেন ম্যানুয়ালি এইসব করো। ডু ইট ফাস্ট, দেখো কি হয়। এমিলি তার কথা মতো সবকিছুই করল, কিন্তু তাতেও কোনো লাইট জ্বলল না। এমিলি এলিনের দিকে তাকিয়ে মাথা নাড়ল। এলিন মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করলেন কিছুক্ষণের জন্য। এমিলি ভয়ে জিজ্ঞাসা করল, স্যার, এইবার কি হবে? এদিকে তো ফুয়েলে ফুরিয়ে আসছে, আর বেশি নেই। কি করব ক্যাপ্টেন? ক্যাপ্টেন কলিং টু এটিসি। বোয়িং 353 কলিং টু এটিসি। হ্যালো, Replying. আমাদের একটা সমস্যা হয়েছে। আমাদের ল্যান্ডিং গিয়ার নামলেও নোজ ভালভ নামলো কিনা বুঝতে পারছি না। আসলে ওর কোনো ইন্ডিকেশন আসছে না। It's very dangerous. What can we do for you? অ্যাকচুয়ালি আই নিড ইউর সাপোর্ট। আমরা এই অবস্থায় আপনাদের এটিসিকে একটা চক্কর দিয়ে যাব। আপনারা আমাদের কনফার্ম করবেন যে নোজ ভালভ সত্যি সত্যি খুলেছে কিনা। It's a nice idea. Okay, we'll inform you about this matter. এমিলিও নিজের থাম্ব তুলে তাকে সমর্থন জানালেন। এলিন এবার প্লেনটাকে ঘুরিয়ে এটিসিকে একটা চক্কর দিলেন। এদিকে তখন প্লেনের ভেতরে সবাই যখন সেই প্যাসেঞ্জারের কথা মতো দেখছিল যে প্লেনটা পাহাড়ের চূড়ায় ক্র্যাশ করবে, তখন লিওনার্দো চিৎকার করে উঠেছিল সেটা কেউ লক্ষ্যই করেনি। আর যদি সেটা লক্ষ্য করত এবং তার বিষয়ে জানত, তাহলে তারা হয়তো এই ব্যাপারটাই এত মাথা ঘামাতো না। কারণ লিওনার্দো তখন সেই ভাষা উদ্ধার করে সেই মন্ত্র অলরেডি জপ করে ফেলেছেন। তার মৃদু স্বরে হাসি সেইটারই প্রমাণ। সাধারণ প্যাসেঞ্জাররা প্লেনটাকে যখন পর্বতের চূড়াকে শেষ মুহূর্তে ঘুরে সামনে থেকে একটা রানওয়ের উপর ঘুরপাক খেতে দেখল, তখন বুঝতে পারল যে প্লেনটা এখনো পাইলটের কন্ট্রোলেই রয়েছে। সুতরাং এখনো শেষ আশা রয়েছে। একটা বাঁচার ক্ষীণ আশা দেখতে পেয়েই তারা খুশি হয়ে গেল। কিন্তু তখনও তারা জানত না যে নচ লিভার না খুললে এই ক্ষীণ আশা ব্যর্থ হয়ে যাবে। সেটা আর কেউ বুঝতে না পারলেও কিছু একটা যে অস্বাভাবিকতা আছে সেটা এয়ার হোস্টেসরা অনুধাবন করতে পেরেছিল। তাই সবার আনন্দের মাঝেও তাদের মুখগুলো ভয়তে সাদা হয়ে গেছে। ককপিটের মধ্যে এলিন এটিসির একটু দূর দিয়ে এক চক্কর দিলেন। হ্যালো হ্যালো এটিসি, ক্যান ইউ হিয়ার মি? প্লিজ রিপ্লাই করুন। যা বাবা, এই সময় কানেকশনটা কেটে গেল। ও গড, প্লিজ হেল্প আস। এইবার একটু রিস্ক নিয়েই কাছ দিয়ে রাউন্ড দিই, দেখি কি হয়। আমি কি ট্রান্সপন্ডার দিয়ে
এটিসিকে মেসেজ করে দেব? এলিন মাথা নেড়ে সায় দিলেন। এমিলিও তাই করল। এর মধ্যেই হঠাৎ এটিসির কথা শোনা গেল। আপনারা আমাদের কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা তো সব শুনতে পাচ্ছিলাম, বাট আপনারা পাচ্ছিলেন না। আপনাদের দুটোই নিচে নেমে গেছে। উই ক্যান নাও ইজিলি ল্যান্ড অন দ্য রানওয়ে, ক্যাপ্টেন। এলিন আর এমিলির ধরে যেন প্রাণ এলো। এলিন উত্তেজিত হয়ে চিৎকার করে উঠল। অত উৎসাহিত হয়েও না। মনে রেখো আমাদের প্লেনের কন্ডিশন ভালো নয়, অতএব ল্যান্ডিং খুব সহজ হবে না। বাট ক্যাপ্টেন, একই আপনাদের ছাদ এতটা উড়ে গেল কি করে? ওই জন্যই তো এমার্জেন্সি ল্যান্ডিং নেসেসারি ছিল। আমাদের প্যাসেঞ্জাররা অনেকেই গুরুতর অসুস্থ হতে পারেন। দয়া করে আপনারা যদি অ্যাম্বুলেন্স ও ডক্টরের ব্যবস্থা করেন তাহলে বড় ভালো হয়। ওকে ওকে, আই উইল টেল ইউ এভরিথিং আফটার ল্যান্ডিং। ওকে ক্যাপ্টেন, আমরা সব রকমের ব্যবস্থাই করছি। ডোন্ট ওয়ারি, আপনি ল্যান্ডিং এর দিকে নজর দিন প্লিজ। বেস্ট অফ লাক ক্যাপ্টেন। এলিন এবং এমিলি এয়ারপোর্টের পেছন দিক দিয়ে উড়ে গেল, কিন্তু প্লেনটাকে নামাতে গিয়েও নামালো না। এমিলি অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি হলো ক্যাপ্টেন? আপনি নামতে গিয়েও নামলেন না কেন? এই রানওয়েটা বেশি বড় নয়, ফলে আমরা যে স্পিডে নামতাম সেটা ওখানে সম্ভব কিনা একবার দেখে নিলাম। আসলে প্লেনের ভারসাম্যে তারতম্য হচ্ছে, তাই সাবধানে না ল্যান্ডিং করলে শেষ মুহূর্তে বড় বিপদ হতে পারে। এমিলি মাথা নেড়ে তাকে সমর্থন করল। ঠিক বলেছেন, আমিও লক্ষ্য করেছি নামার মুহূর্তে কিছুটা টিল্ট হয়েছিল, ফলে একটা চাকার ওপর বেশি প্রেসার পড়লে সেটা ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর তাহলে তো সর্বনাশ। এক্স্যাক্টলি সো, তাই তো রিস্ক নিলাম না। এলিন এবং এমিলি দুজনে মিলে প্লেনটাকে ল্যান্ড করানো শুরু করলো। প্লেনটা আস্তে আস্তে রানওয়ের কাছে এসে হঠাৎই আবারও টিল্ট হয়ে লেফট সাইডে কাত হয়ে গেল। একে এত স্পিড, আবার তার উপরে চারপাশে হাওয়ার দাপটও ছিল। বাম দিকের ডানাটা মাটিতে খসতে যাচ্ছে, আর সেখান দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বেরোচ্ছে। প্যাসেঞ্জাররা আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠল। তারা ধরে নিল এবারে প্লেনটা ক্র্যাশ করবেই। বাম দিকের ডানাটা মাটিতে খসটাতে খসটাতে যাচ্ছে, আর সেই আগুনের স্ফুলিঙ্গ হাওয়ায় উড়ে তাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। কারো কারোর গায়ে সেইগুলো ছিটকে লাগছে, ফলে প্লেনের ভিতরের প্যাসেঞ্জারদের মধ্যে প্রচণ্ড একটা আতঙ্কের সৃষ্টি হলো। তারা ভয়ে চিৎকার করছিল। এয়ার হোস্টেসরা তাদের সামলাতে লাগলেন। আপনারা ভয় পাবেন না প্লিজ, ক্যাপ্টেনরা যথেষ্ট অভিজ্ঞ, তাদের উপর ভরসা রাখুন। চোখের সামনে যা দেখছি তাতে কিভাবে আর ভরসা রাখবো বলুন? আচ্ছা, আমরা কি অবস্থায় উপরে ছিলাম বলুন তো? কেউ কি ভেবেছিলাম যে অন্তত ল্যান্ডিং কন্ডিশনে আসতে পারবো আমরা? আমরা তো উপরেই শেষ হয়ে যেতাম। ক্যাপ্টেনদের জন্য তো ল্যান্ডিং করতে পেরেছি আমরা। একটু ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। আপনাদের এই প্লেনের কোম্পানির বিরুদ্ধে কেস করা উচিত। আপনারা না একেবারে। ডোরি এতক্ষণ চুপ করে বসেছিল, এবারে রেগে তিনি চিৎকার করে উঠলেন। আগে আমরা বেঁচে থাকি, তারপর না হয় আপনি কেস করবেন। এখন দয়া করে একে অপরের ওপর দোষারোপ না করে ঈশ্বরকে স্মরণ করুন, যাতে অন্তত আমাদের সকলের জীবন বাঁচে। ক্যাপ্টেনরা আপ্রাণ চেষ্টা করছে, আর একটু না হয় আমরা তাদের উপর ভরসা রাখলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে অনেকেই তাকে সমর্থন করল। ঠিকই তো, ওনারা তো যথেষ্ট চেষ্টা করছেন। ক্যাপ্টেনদের দোষারোপ না করে তাদের জন্য কৃতজ্ঞ থাকা উচিত। সবাই মিলে একসঙ্গে ঈশ্বরকে স্মরণ করলেন। ককপিটের মধ্যে এদিকে এমিলি ভয়ে শিউরে উঠল। ক্যাপ্টেন, এবার কি হবে? একেবারে শেষে এসে ক্র্যাশ করবে? আমাদের এতক্ষণে সব চেষ্টা কি তাহলে বিফলে চলে যাবে? শাট আপ ইউ পেসিমিস্ট, তুমি স্পিডটা কন্ট্রোল করো, আমি দেখছি। এমিলি কাঁদো কাঁদো স্বরে বলল, স্যার আর তো কন্ট্রোল করতে পারছি না। এবার তো রানওয়ে থেকে বাদিকে বেঁকে যাচ্ছে, আর কোনো উপায় নেই স্যার। নিজে শক্ত হও, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ চেষ্টা করব। আমি এবার একটা শেষ চেষ্টা করছি, তাতে যা হওয়ার হবে। এমিলি, বি কেয়ারফুল। ইয়েস ক্যাপ্টেন। এলিন এই অবস্থায় আর একবার ওড়ার চেষ্টা করলো, কিন্তু না, পরে আবারও গোঁত খেয়ে পড়ল। প্যাসেঞ্জারদের অনেকের মাথা ফেটে গেল, চোট পেয়ে চিৎকার করে উঠল কেউ কেউ।
কেয়ারফুল ক্যাপ্টেন, তোমাদের প্লেনটা কিন্তু সামনে থাকা পোস্টের দিকে তীব্র গতিতে যাচ্ছে। ততক্ষণে এলিনের মাথা ঠুকে রক্ত ঝরছে। এমিলির কপালটাও মারাত্মক জোরে ঠক্কর খেয়েছে। তার কপালটা বেশ ফুলে উঠেছে, তবে ফেটে যায়নি। স্যার, আপনার তো ফার্স্ট এডের প্রয়োজন। আমার কাঁধে এতগুলো মানুষের দায়িত্ব, নিজের জন্য ভাবার সময় নেই। সামনে দেখো এমিলি, সামনে দেখো। চোখের সামনে সত্যি সত্যি যেন সাক্ষাৎ যমদূত দাঁড়িয়ে রয়েছে। প্লেনটা তীব্র গতিতে সামনের পোস্টের প্রায় কাছাকাছি এসে গেছে। এত স্পিডে ধাক্কা খেলে পুরো প্লেনটা ভেঙে চুরচুর হয়ে যাবে। প্রচন্ড ব্লাস্টে সবকিছু পুড়ে ঝলসে যাবে একবারে। আর শুধু কিছু সময়ের অপেক্ষা। এমিলি ভয়ে এবং ব্যথায় ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। এলিন মনে মনে প্রমাদ গুনলেন। তারপরে এলিন প্লেনটাকে এক ঝটকায় উপরে তুলে নিলেন। একটু উড়ে গিয়ে গোদ খেয়ে আবারও সেটা রানওয়েতে ফিরে এলো। এরপরে তিনি আস্তে আস্তে করে ল্যান্ড করালেন। এবারে আর খারাপ কিছু হলো না। প্লেনটা একটু টাল খেয়ে সোজা হয়ে একটু দূরে গিয়ে থামল। সবাই তৈরি ছিল। বেশ কয়েকটা অ্যাম্বুলেন্স হর্ন বাজিয়ে প্লেনটার সামনে এসে দাঁড়ালো। ফায়ার ব্রিগেডের কয়েকটা গাড়িও চলে এসছে ততক্ষণে। এলিন প্লেনে সিঁড়ি দিয়ে নামবার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। ততক্ষণে ফায়ার ব্রিগেডের সিঁড়ি দুদিকে লাগানো হয়ে গিয়েছে। সেখানে কয়েকজন সেফটির লোকজন গিয়ে প্যাসেঞ্জারদের ধীরে ধীরে রেস্কিউ করতে শুরু করলেন। কিন্তু মুশকিল হলো, কিছু মানুষ তাদের প্রিয়জনদের ছেড়ে যেতেই চাইল না। তারা তাদের আঁকড়ে ধরে কাঁদছে। একজন মা কিছুতেই তার মৃত সন্তানকে ছাড়লেন না। তিনি তাকে কোলে করে নিয়ে নিচে নামালেন। একজন ডাক্তার বহু কষ্টে তাকে বুঝিয়ে বডিটা ছাড়ালেন। বাকিদেরও বহু কষ্টে বুঝিয়ে নামাতে হলো। অনেক প্যাসেঞ্জারের কন্ডিশন খুবই খারাপ থাকায় তাদের আগে অ্যাম্বুলেন্সে তুলে হসপিটালে নিয়ে যাওয়া হলো। আস্তে আস্তে সবাইকে তারা নিচে নামিয়ে দিল। তখন ককপিটের মধ্যে এলিন এবং এমিলি একে অপরকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছে। লিসা, স্টেফি এবং ডোরিও এসে তাদের জড়িয়ে ধরল। তারা একসঙ্গে সবাই মিলে খুশির অশ্রুবর্ষণ করছিল। ক্যাপ্টেন, ইউ আর জিনিয়াস। আপনার জন্যই এতগুলো মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে এলো। এটিসি এবং অন্য ক্রিউ মেম্বাররা ততক্ষণে চলে এসছে। কোথা থেকে খবর পেয়ে মিডিয়ার লোকজনও সব চলে এসছে। তাদের সামলাতে পুলিশ হিমশিম খেয়ে যাচ্ছে। সবাই দূর থেকে ক্যামেরা জুম করে ছবি তুলছে। কে কতটা আগে ব্রেকিং নিউজটা করতে পারে তারই কম্পিটিশন চলছে। আপনারা দেখছেন বোয়িং 353 প্লেনের ছবি। এই প্লেনটি আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ওর মাঝের কিছু অংশের ছাদ উড়ে যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ওর মাঝের কিছু অংশের ছাদ উড়ে যায়। বহু লোক সহ এয়ার হোস্টেস মিশা প্লেন থেকে পড়ে যান। বহু লোক গুরুতরভাবে আহত হন। অনেকে বিভিন্ন কারণে মারাও গেছেন। এই অবস্থায় ক্যাপ্টেন এলিন এবং ক্যাপ্টেন এমিলি তাদের ওই এয়ারপোর্টে নিয়ে আসেন। বহু বিপজ্জনক পরিস্থিতির মধ্যে দিয়ে তারা তাদের বিচক্ষণতা ও অভিজ্ঞতা দিয়ে বহু প্যাসেঞ্জারের জীবন রক্ষা করেন সেফ ল্যান্ডিংয়ের মাধ্যমে। এয়ারপোর্ট কর্তৃপক্ষ প্যাসেঞ্জারদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। মৃতদের বডি পোস্টমর্টমের পরে তাদের হাতে দেওয়া হবে। সিঙ্গাপুর সরকার ও বোয়িং কোম্পানি যৌথভাবে যাত্রীদের সব রকম ক্ষতিপূরণ দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। কোনো দরকারে আমাদের ফোন করুন নিচের নাম্বারে। শুনতে থাকুন, এখানে খবর এগিয়ে রাখে, পাশে থাকে। এদিকে সবাই দুজন ক্যাপ্টেনকে ঘিরে নিচে নামালেন। এটিসির লোকজন এবং এয়ারপোর্ট অথরিটির অন্যান্য লোকজনরা এসে তাদের কংগ্র্যাচুলেট করলেন। সবাই একসঙ্গে চিৎকার করে বলে উঠল, 3 cheers ফর ক্যাপ্টেন এলিন, হিপ হিপ হুররে। এলিন তাদের থামিয়ে বললেন, We have made it together today. So 3 cheers for Emily also. সবাই মিলে একসঙ্গে জোরে চিৎকার করে তাদের সম্বর্ধনা দিল। 3 cheers ফর এলিন, 3 cheers ফর ক্যাপ্টেন এমিলি, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে।